নমস্কার, আমার নাম রূপসা সর। আমি টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমি জুই বিশ্বাস। আমি টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমার নাম ঋষিতা বোস। আমি ক্লাস 12 এর টাকি গার্লস হাই স্কুলের ছাত্রী। তো আমরা আজকে যে মডেলটি বানিয়েছি সেটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ট্রেন। আমরা সকলেই জানি যে ফিজিক্সের একটা মেন পার্টই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, এবং সেই প্রিন্সিপালের উপর বেস করেই আজকে আমাদের মডেলটি প্রস্তুত করা হয়েছে। অ্যাট ফার্স্ট আমরা জানবো যে ইলেকট্রোম্যাগনেটিক ট্রেনের প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আগেকার দিনে অর্থাৎ ক্রেন আবিষ্কারের পূর্বে এই গার্বেজ এরিয়াগুলোতে যে সমস্ত গার্বেজের সঙ্গে মেটালিক ওয়েস্টগুলো যখন এই গার্বেজ আগেকার দিনে গার্বেজ এরিয়াগুলোতে মেটালিক ওয়েস্ট আলাদা করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কর্মীদের নিযুক্ত করা হতো। এই কর্মীদের নিযুক্ত করার ফলে কাজটি আরো শ্রম সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ হয়ে ওঠে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রের আবিষ্কারের পর এই কাজটি যন্ত্রের দ্বারা করিয়ে নেওয়া সম্ভবপর হয়েছে। এর ফলে শ্রম, সময় এবং ব্যয় সবেরই সাশ্রয় হয়েছে। এবার আমরা জানবো যে এই ট্রেন প্রথম কবে আবিষ্কার হলো। এখানে আমরা দেখতেই পাচ্ছি 1895 স্যামুয়েল টি ওয়েলম্যান তার আমেরিকার কোম্পানিতে ফার্স্ট ইলেকট্রোম্যাগনেটিক ট্রেন আবিষ্কার করেছিলেন। অ্যান্ড দেন 1890 এর মধ্যে শিল্পক্ষেত্রে এবং জাহাজে বড় বড় স্ক্র্যাপ মেটাল লোড করবার ক্ষেত্রে বড় আকারে ইলেকট্রিক ট্রেনের ব্যবহার শুরু হয়। আচ্ছা, তো এবার হচ্ছে কি আমি ক্রেনের কয়েকটি মেন পার্ট বুঝিয়ে দেবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি গ্রুপ, যার মধ্যে যে আকৃতিগুলো দেখা যাচ্ছে ত্রিভুজ আকৃতি, এগুলোকে বলে ল্যাটিস ফ্রেম। এবং এর উপর দিয়ে আমরা এখানে একটি পুলি দেখতে পাচ্ছি, যার উপর দিয়ে একটি চেন গেছে। এই চেনটাতে যখনই পুলিটাকে আমরা এই দিকে ঘোরাবো, যখন আমরা এই দিকে ঘোরাতে থাকবো তখন কি হবে, তত ইলেকট্রোম্যাগনেট যেটা উপরের দিকে উঠতে থাকবে। আবার যখন আমরা নিচের দিকে এরকম অন্যদিকে সাইডে রাউন্ড করবো তখন এই পুলিটা নিচে থেকে নামতে থাকবে। এভাবে আমরা কন্ট্রোল করতে পারবো যে কোন এরিয়াতে কতটা নামিয়ে আমরা চৌম্বক পদার্থগুলোকে আলাদা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অপারেটর কেবিন বা কন্ট্রোল রুম, যেখানে বসে চালক এই ক্রেনটিকে নিয়ন্ত্রণ করবে। এবং দৈনন্দিন দিনে আমরা যে চাকাগুলি দেখে থাকি তার থেকে একটি সম্পূর্ণ আলাদা, এটাকে বলে স্টলাস ট্র্যাকার, যার মাধ্যমে অসমতল এরিয়াগুলোতে এই ক্রেন খুব সহজেই চলাচল করতে পারে। এই ক্রেনের পিছন দিকে আমরা কিছুটা ওয়েট রেখেছি, যার জন্য যখন ইলেকট্রোম্যাগনেট এইটি বেশি পরিমাণে যদি চৌম্বক পদার্থ কালেক্ট করে নেয় যাতে বিপরীত দিকে পড়ে না যায়, এবার এটাকে চালিয়ে দিদি দেখিয়ে দেবে। এবার ও যেমন বললো যে ইলেকট্রোম্যাগনেটিজমের মেকানিজমের উপর এইটা বেস করে হচ্ছে। আমরা যদি সহজ ভাষায় বুঝতে যাই তাহলে একটা লোহার দণ্ডের চারপাশে তামার তারকে ভালোভাবে পেঁচানো আছে। এবার যখন আমরা ইলেকট্রিক অন করছি তখন এখান দিয়ে কারেন্ট যাচ্ছে। এবার এইটা একটা গোটা সার্কিটটা আমাদের এখানে বোঝানো আছে। এখানে একটা পজিটিভ, এখান দিয়ে একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ এন্ড আছে। এবার পজিটিভ এন্ডের সাথে সুইচটা যোগ করা আছে, আর নেগেটিভ এন্ডের সাথে লোড ইলেকট্রোম্যাগনেট যেটা সেটাকে আমাদের যোগ করা আছে। আমরা যখন সুইচটা অন করছি তখন সার্কিটটা ফুলফিল হচ্ছে। সার্কিট ফুলফিল হওয়ার ফলে এটা ইন্ডিকেট করছে লাইটটা যে আমাদের এখানে কারেন্ট পাস হচ্ছে। এন্ড এইটা এরপর আমাদের যখন কারেন্টটা অফ করা হচ্ছে তখন এই অস্থায়ী ম্যাগনেট থেকে এটা আবার ডিম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে। আমরা সেটা ডেমনস্ট্রেট করে দেখাবো এখন। জলবায়ু সংকট মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিজ্ঞান মেলায় নানান বিজ্ঞান প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বনসাই প্রদর্শনী, ফেলে দেওয়া জিনিসকে নতুন কিছু তৈরি, স্লোগান, বিজ্ঞান মডেল, কুইজ, অঙ্কন, বিতর্ক ও আবার যখন আমরা সুইচটা অফ করে দিচ্ছি তখন সব পড়ে যাচ্ছে।
এবার হচ্ছে মানুষের ভয়। মানুষের কিছু অজস্র পলিটিশিয়ানকে আমরা কয়েকদিন বলেছি। ঠিক আছে। যখন আমরা কোনো আচ্ছা, তো আমরা জানি যে প্রত্যেকটা যন্ত্রেরই নিজস্ব সুবিধা অসুবিধা থাকে, সেরকম ইলেকট্রোম্যাগনেটিক ক্রেনটিতেও আছে। দিদি যেরকম আগেই বললো যে এটা যাতে কম সময়ে অনেকটা বেশি পরিমাণে কাজ করা যায় সেজন্য তৈরি করা হয়েছে। আরেকটা যেটা মেইন পার্ট সেটা হচ্ছে কি আগে যখন শ্রমিকরা খালি হাতে এরকম বর্জ্য জায়গা বা আবর্জনা থেকে মেটেল গুলোকে কালেক্ট করতো, তখন তাদের হাত পা কেটে গিয়ে বিভিন্ন ইনফেকশন হতে পারে। আবার যদি অনেক বেশি পরিমাণে এক জায়গায় আবর্জনা থাকে সেখান থেকে মেটেল গুলোকে খুঁজে পেতে ও চৌম্বক পদার্থগুলোকে খুঁজে পেতে সমস্যা দেখা দিতে পারে। এই জন্য ক্রেনটাকে বানানো হয়েছে। এছাড়াও আরেকটা থেকে কি চৌম্বক পদার্থগুলোকে বিশাল পরিমাণে কালেক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আর এই ক্রেনটি ব্যবহারের মূল অসুবিধাটি হলো কি না, বিদ্যুৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তৎক্ষণাৎ কি হবে না, ক্রেন থেকে যে পদার্থগুলোকে আমরা বাছাই করে নিয়েছিলাম সেগুলো পড়ে যাবে। এই কিছুটা প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে। সুইচ অন করলাম, এখানে লাইটে ইন্ডিকেট করছে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে। যখনই আমরা এরকম ভাবে নামাচ্ছি পুলির মাধ্যমে আমরা ইলেকট্রোম্যাগনেটটাকে এমন ভাবে নামালাম, তারপরে এরম ভাবে আমরা ওয়েস্ট মেটাল গুলো তুলতে পারছি। আমরা যখন সুইচ অফ করে দিলাম তখন সেটা পড়ে গেল। কিন্তু এক্ষেত্রে কি হবে না, যখন এটাকে তুলবে কয়টা দিয়ে তুমি দেখো। আচ্ছা, তো লাইটটা ইন্ডিকেট করছে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, এবং যখন এটাকে আমরা কালেক্ট করলাম হঠাৎ করে যদি মাঝ রাস্তায় ইলেকট্রিক যেটা তার দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ সেটা পড়ে যাবে। এই ক্ষেত্রে যদি এই জায়গায় করে মানুষজন দাঁড়িয়ে থাকে এবং ভারী কোনো যদি চৌম্বক পদার্থ পড়ে যায় তা ক্ষয়ক্ষতি হতে পারে, কিংবা বেশি পরিমাণে যদি পড়ে তাহলে রাস্তা জ্যাম হয়ে যেতে পারে। এই জন্য বর্তমানে এই ইলেকট্রনিক ট্রেনগুলিতে আমরা ডিসি ব্যাকআপ ব্যাটারি সিস্টেম চালু করেছি, যার জন্য মানে ইঞ্জিনিয়াররা চালু করেছে, যার জন্য হচ্ছে কি না যখন এই তড়িৎ প্রবাহটা যদি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় তাও কিছুক্ষণ মেটাল গুলোকে তুলে রাখা সম্ভব হবে। এছাড়া সেম কাজ ইউপিএস বা আনইন্টারপ্রেটেবল পাওয়ার সাপ্লাইও করে থাকে। আর এর আরো একটা যে সমস্যা সেটা হচ্ছে কি এটা সীমিত ক্ষমতা রয়েছে, ব্যয় বেশি, বিদ্যুতের বেশি পরিমাণ লাগে। আর আরেকটা জিনিস শুধুমাত্র চৌম্বক পদার্থগুলোকে এটি আলাদা করতে পারে, অচৌম্বক পদার্থগুলোকে আলাদা করতে পারে না। যেমন যদি কোনো অচৌম্বক পদার্থ আমাদের প্রয়োজনীয় হয় সেগুলোকে কিন্তু আলাদা করতে পারবে না। বর্তমানে আমরা দেখছি যে ভারত সরকার একটা নতুন ব্যবস্থা বা প্রকল্প চালু করেছে যেটাকে বলা হয় PLI। এর ফলে ভারত সরকার সেপ্টেম্বর মাসের তথ্য অনুসারে প্রায় 13,000 থেকে 16,000 কোটি টাকা খরচ করে ফেলেছে, যেন আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আছে যেমন চীন, জাপানের মতো দেশগুলো থেকে যেন আমাদের উন্নত মানের ক্রেন আনতে না হয়, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা বা কর্মীরাই যেন নিজের দেশে এরকম উন্নত মানের ক্রেন তৈরি করতে পারে। আর আমাদের 2030 সালে ভারত সরকারের নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে কি যেন আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করা যাচ্ছে রিসাইক্লিং এর জায়গায়, যেখানে গাড়ি তৈরি করার সেই সমস্ত জায়গায় এই যন্ত্রগুলো বিভিন্ন পার্টস যেন প্রায় 50% বৈদ্যুতিক হয়। থ্যাংক ইউ।